Xavier's also offered not, they gave me the D.Litt honorarium. Kolkata University also. But ever I mentioned doctor before my name. আপনারা যদি একটু পিছনের দিকে তাকান তাহলে দেখবেন যে 80-র দশকে যখন তিনি যাদবপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, দেওয়ালে লেখা হতো ডক্টর মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য। তিনি যে তার ভিজিটিং কার্ড করেছিলেন সে কার্ডেও ডক্টর মমতা ব্যানার্জি লেখা হতো, এবং তিনি যে বিভিন্ন জায়গায় চিঠি লিখেছিলেন সরকারি অফিসে সে কাগজ এখনো পাওয়া যাবে, যেখানে তিনি নিজেকে ডক্টর মমতা ব্যানার্জি বলে পরিচয় দেন। পরে যখন লোক প্রশ্ন করতে শুরু করেন যে তিনি কোথায় থেকে ডক্টরেট করেছেন, তখন তিনি বলেন যে তিনি ডক্টরেট করেছেন আমেরিকার ইউনিভার্সিটি অফ ইস্ট জর্জিয়া থেকে। সাধারণভাবে লোক খোঁজ নিয়ে দেখেন যে এরকম কোনো ইউনিভার্সিটি নাই। তখন তারা যে আমেরিকার যে বিভিন্ন কর্তৃপক্ষ আছে তাদের কাছে লিখিতভাবে জানতে চান, এবং এটা খুব সম্ভবত 85 সালে এসে কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত জানা যায় যে এই নামে কোনো ইউনিভার্সিটির কথা তাদের জানা নেই। তো আপনি যে ডক্টরের কথা বলছেন সেটা শুরু অনেকদিন আগে। দেখুন, তিনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, কিন্তু সেই ইউনিভার্সিটি দুনিয়াতে নাই। তো তার মানে কি হলো? তিনি একটা জাল সার্টিফিকেট নিজে করে নেন বা কারো কাছ থেকে জোগাড় করেন, তারপরে নিজেকে ডক্টর মমতা ব্যানার্জি বলতে শুরু করেন। এরপরে আসুন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নয়, সাম্মানিক D.Litt পেয়েছেন। আচ্ছা, সেটা কি করে পেলেন? একজন আইএএস অফিসার, তাকে তিনি হোম সেক্রেটারি করলেন, তারপরে চিফ সেক্রেটারি করলেন, এবং তার রিটায়ারমেন্টের পরও এখনো তাকে পদে বহাল রেখেছেন, মুখ্য উপদেষ্টা বা এরকম কোনো পদ দিয়ে রেখেছেন। তার স্ত্রীকে কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর করলেন। আপনারা এটাও জানেন যে হাইকোর্টে মামলা হওয়ার পর তার নিয়োগ যে অবৈধ ছিল সেটা বলে তার ভাইস চ্যান্সেলর চাকরিটি যায়, কিন্তু এই চাকরি যাওয়ার আগে তিনি উদ্যোগ নিয়ে এমন একজন মহিলাকে সাম্মানিক D.Litt দেন যিনি পিএইচডি ডিগ্রি জাল করে নিজেকে ডক্টর বলে পরিচয় দিয়েছিলেন, অর্থাৎ অপরাধ করেছিলেন, ফৌজদারি অপরাধ। এবং তারপরে আপনি যে সেন্ট জেভিয়ার্সের কথা বলছেন, আপনারা সাংবাদিক খোঁজ নিয়ে দেখুন যে এই সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কতটা জমি কত টাকায় দেওয়া হয়েছে। এই জমি দেয়া এবং সেখান থেকে ডিগ্রি পাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক আছে কি আপনারা খোঁজ নিলে এটা খুব পরিষ্কার। তো এরকম ভাবে যে ডিগ্রি তিনি পেয়েছেন, তো সেটা নিয়ে লোকের সামনে বলতে লজ্জা হওয়ার কথা, এটা গর্ব করে বলার মতো কোনো বিষয় নয়। আর পরের যে কথা আপনি বললেন, দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্য এক নয়। মুখ্যমন্ত্রী যে দুর্নীতি করেন তার বিরুদ্ধে বলা মানে সেটা রাজ্যের বিরুদ্ধে বলা নাই। তার দুর্নীতি দেখিয়ে দেওয়া মানে রাজ্যের কালিমালিপ্ত করার কথা নয়। আমাদের রাজ্যের কেউ নাকি বলেছিল যে আপনি একজন মদ প্রস্তুতকারী সংস্থার আমন্ত্রণে একটা কলেজের কেউ আপনাকে ডেকেছে, আপনি সেখানে যাচ্ছেন। কে আপনাকে বলেছিল যে প্রচার করুন? আপনি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমাকে ভাষণ দেওয়ার জন্য ডেকেছে, আমি অক্সফোর্ডে ভাষণ দিতে চাইছি, আমাদের এখানে কি কি মহান কাজ করেছি সেগুলোর আমি পরিচয় সেখানে রাখবো, তাকে কে বলেছিল? তিনি কেন প্রচার করেছিলেন? তার দলের লোকেরা এগুলো কেন প্রচার করেছিল? যদি বিরোধী পক্ষের লোকেরা কিছু করে থাকেন তো দেখিয়েছেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে আমন্ত্রণ করেনি, বা তিনি অক্সফোর্ডে ভাষণ দিতেও যাচ্ছেন না, তিনি সেই কোবরা বিয়ার যারা প্রস্তুত করেন তাদের আমন্ত্রণে যাচ্ছেন। তো এটা করে তো তার স্বরূপটা উন্মোচিত হয়েছে
এটা রাজ্যের গায়ে কালি লাগবে কেন? তার গালে কিছু কালি লাগতে পারে, রাজ্যের এতে কালি লাগার কোনো সম্ভাবনা নেই। তিনি এটাও বলছেন যে বাংলা মাতাকে যেন অসম্মান না করা হয়, বিরোধীদের তিনি বলছেন। বাংলা মাতা কি বলেছিলেন যে তুমি মিথ্যে করে বলো যে আমি অক্সফোর্ডে ভাষণ দিতে যাচ্ছি? বাংলা মাতা কি ওনাকে বলেছিলেন যে তুমি তোমার দলের লোকদেরকে বলো যে তিনি কতটা সম্মানের সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছেন? বাংলা মাতা বলেননি। তো বাংলা মাকে ধরে টানাটানি করা মানে নিজের অপরাধটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, এটা জঘন্য অপরাধ, এই জন্য তার সাজা হওয়া উচিত। শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন, যদি রাজ্য পুলিশকে দিয়ে ভোট করানো হয় তাহলে নির্বাচন একটা প্রহসনে পরিণত হবে। আস্তে আস্তে কি রাজ্য পুলিশের উপর থেকে যে একটা শান্ত ভোট করানোর একটা যে আশা, সেটা কি ধীরে ধীরে পুরোপুরি উঠে যাচ্ছে? এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই যে আমাদের এখানকার পুলিশ শাসক দলের দাসত্ব করতে গিয়ে পুলিশকে এমন একটা অবস্থায় এনেছে যে সেখানে তাদের উপর আস্থা রাখা মুশকিল। দুটো একটা উদাহরণ নিন, আপনার ঝালদা পৌরসভার কথা মনে আছে? তো সেখানে যেহেতু শাসক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, থানার ভারপ্রাপ্ত অফিসার বিরোধী দলের একজন কাউন্সিলরকে বলছেন যে আপনি যদি এই শাসক দলে যোগ দেন তাহলে আপনাকে চেয়ারম্যান করা যাবে না, কিন্তু ভাইস চেয়ারম্যান। কাকে চেয়ারম্যান করা যাবে, কাকে ভাইস কি যাবে না, কি কাকে ভাইস চেয়ারম্যান করা যাবে, এটা থানার ভারপ্রাপ্ত অফিসারের বলার কি কোনো নৈতিক অধিকার আছে? আমাদের আইনে বরং বলা আছে যে পুলিশের লোকেরা যদি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে তাহলে তার চাকরি থাকবে। তো তিনি এখানে তো পুলিশ অফিসার হিসেবে কাজ করছেন না, করছেন শাসক দলের একজন নেতা হিসেবে। তো শাসক দলের একজন নেতা হিসেবে যে পুলিশ অফিসার কাজ করবে, তার থেকে বিরোধী দলের নেতারা কি কোন নিরপেক্ষতা আশা করতে পারে না? আর একটা উদাহরণ, তাহিরপুর বলে একটা পৌরসভা আছে, সেখানে বিরোধী দলের লোকেরা পৌরসভাটা দখল করছে। ফল কি হলো, সেখানকার যিনি ভারপ্রাপ্ত অফিসার ছিলেন পুলিশের, তাকে তৎক্ষণাৎ বদলি করে দেয়া। অর্থাৎ যে ওখানে শাসক দল যে জেতেনি সেটার দায় সেই পুলিশ অফিসার। তো পুলিশ অফিসারদেরকে যদি এইভাবে দেখানো হয় তাহলে ভরসা রাখবেন কার? আমি আর দুটো একটা উদাহরণ আপনি নেন তাহলে এটা বুঝতে। আপনার এই যে পঞ্চায়েতে ভোট হচ্ছিল এর আগে, তখন এই যে ভাঙড়ে সেখানে লোকেরা গিয়ে মনোনয়ন জমা দিতে পারছে, তো তারা কলকাতা হাইকোর্টে এখানে আসে এবং হাইকোর্ট শোনার পরে পুলিশের উপর দায়িত্ব যে এরা গিয়ে যাতে ওখানে নমিনেশনটা জমা দিতে পারে। কিন্তু সেটা তো হলোই না, উপরন্তু রাস্তার মাঝে গুন্ডা মদবেশ তাদেরকে আক্রমণ করলো, পুলিশ তাদেরকে ছেড়ে দিল। তো হাইকোর্ট আদেশ দেওয়ার পরও জানেন যে সেখানে যে আক্রমণ হয়েছিল তাতে আহত নিহতের সংখ্যা কম। যদি যারা নমিনেশন পেপার ফাইল করতে চাইছে তাদেরকে আহত হতে হয়, নিহত হতে পারে, তাহলে এই পুলিশের লোকদের দিয়ে কি ভোটে নিরপেক্ষ আচরণ আশা করা যাবে? তো স্বাভাবিকভাবে এ প্রশ্ন উঠবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি কেন্দ্রীয় বাহিনীও নিয়োগ করা হয় তাহলেও কি নিরপেক্ষতা আশা করা যাবে? আপনারা তো দেখেছেন বিধানসভা লোকসভা ভোটে তো কেন্দ্রীয় বাহিনী আনা হয় এবং কেন্দ্রীয় বাহিনী থাকার পরে যেসব ঘটনা ঘটে তাতে তো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় না। যেখানে গলদ সেটা হচ্ছে অফিসারদের অসতও থাকে। যখন যে সম্প্রতি ভুয়ো ভোটার লিস্ট নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, তো ভোটার লিস্টটা কিভাবে তৈরি হয়? যে এই ভোটার লিস্টে নাম তোলার জন্য যাদের নিয়োগ করা হয় তারা রাজ্য সরকারের কর্মচারী, ইলেকশন কমিশনে তাদের নিয়োগ করে।
তো বুথ লেভেল যিনি রেজিস্ট্রেশন অফিসার আছেন, তিনি যদি সই না করেন, তাহলে কোনো ভুয়ো ভোটারের নাম কি ভোটার লিস্টে আসতে পারে? আপনারা এত ভুয়ো ভোটার ধরা পড়ছে, তাহলে কোন রেজিস্ট্রেশন অফিসার এদের নাম নথিভুক্ত করা হয়েছে? কারোর বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন নেওয়া হবে না? কেন? এটা তো অপরাধ। বুথ লেভেলে রেজিস্ট্রেশন অফিসার আছে, এবং উপরের দিকে রাজ্যের পরে জেলা লেভেলে আছে, মহকুমা লেভেলে আছে, ব্লক লেভেলে আছে। এই অফিসাররা যদি সৎভাবে কাজ করতেন, তাহলে একজনও ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্টে থাকার কথা নয়। কিন্তু শয়ে শয়ে ভুয়ো ভোটার আছে, কিন্তু যারা তাদের নামটা নথিভুক্ত করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা প্রমাণ করে যে আমাদের প্রশাসনে নিরপেক্ষতা নাই, এবং অসৎ কাজ করলে তাদের সাজা হয় না। আর যখন অসৎ কাজ করলে সাজা হয় না, তখন সুষ্ঠু এবং অবাধ ভোট হওয়া সম্ভব।